সুহৃদের কণ্ঠস্বরে রেশ কাটতে না কাটতে রিধি যেন বাস্তবে ফিরে এলো। নিজেকে সামনে নিয়ে তার কাঁপা কাঁপা আলতো আঙুলগুলো সুহৃদের রেশমি চুলে বিলি কাটাতে শুরু করলো। রিধির আঙুলের সেই কোমল স্পর্শে সুহৃদের সারাদিনের পঞ্জীভূত ক্লান্তি যেন নিমেষে উবে গেল। সে পরম আবেশে নিজের মুখটা রিধির পেঁচে আরো গভীরভাবে গুজে দিল। এবার যেন রিধি নিঃশ্বাস নিতেই ভুলে গেছে তার পুরো অস্তিত্ব জুড়ে এখন এক ঘোরের মতো অনুভূতি। সৌহার্দ্যর শীততপ্ত এলোমেলো নিঃশ্বাস হৃদির পোশাক ভেদ করে সরাসরি তার ত্বকে এসে লাগছে, আর প্রতিবারই সেই উত্তাপে হৃদির শরীরের শিহরণ ঢেউ বয়ে যাচ্ছে। ঘরের নিস্তব্ধতা আর সৌহার্দ্যর সেই ধীর গভীর নিঃশ্বাসের ছন্দ জানান দিচ্ছে এই কঠিন মানুষটি এখন হৃদির আশ্রয় পৃথিবীর সবচেয়ে শান্ত ঘুমের অতল সাগরে হারিয়ে গেছে। রাত প্রায় 11টা। ঘরের মৃদু আলো সৌহার্দ্য বিছানায় আছোয়া হয়ে ল্যাপটপে কি যেন করছে। তার ঠিক পাশে গুটিসুটি মেরে বসে আছে রিধি, মন দিয়ে পড়ছে। সৌহার্দ্য জজ্জা এখন আর নেই, শরীরটা বেশ ফুরফুরে। ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না সরিয়ে সৌহার্দ্য গম্ভীর কণ্ঠে ঘোষণা করল, তোমাদের একটা ক্লাস টেস্ট নেওয়া হবে, ভালো করে চ্যাপ্টারগুলো রিভিশন দাও। কথাটা কানে যেতে রীতি যেন সুযোগের অপেক্ষায় ছিল। ঝটপট সরে এসে একেবারে সৌহার্দ্য শরীর ঘেঁষে বসল। রিধির হঠাৎ এই নৈকট্যে সৌহার্দ্যের কপালে ভাঁজ পড়ল। এই মেয়েটা স্বভাব তার জানা, একটু কাছে গেলেই ব্যাঙের মতো লাফিয়ে দূরে সরে যায়। সেই কিনা আজ নিজে থেকেই এমন গায়ের উপর এসে পড়েছে। বিরক্তি আর সন্দেহের একটা মিশ্র অনুভূতি নিয়ে সৌহার্দ্য থমক দিয়ে উঠল। স্টুপিড মহিলা, আমার কাছাকাছি করছে কেন? সরে বসো, ব্যাড ফিল হচ্ছে আমার। কিন্তু রিধি যেন আজ কসমকে এসেছে। সৌহার্দ্যের ধমক তার গায়ে লাগলো না, উল্টো সে আরো একটু এগিয়ে এসে একদম লেপটে বসল। নিজের স্বচ্ছ হাতটা সৌহার্দ্যের শক্ত হাতের খাজে সাবধানে কুঁজে দিয়ে একদম মিনমিনে আর আদুরি গলে পড়ল, ডাক্তার সাহেব, আপনি না গতবার আমার থেকে কেটে নেওয়া 6 নাম্বার বাড়িয়ে দেবেন বলেছিলেন, উল্টো আরো 2 নাম্বার কেটে নিয়েছেন আপনি। বলে সে মনটা খারাপ করে এমনভাবে চোখ ফুলিয়ে তাকালো যেন কত বড় এক অবিচার করা হয়েছে তার উপর। সৌহার্দ্য ফিসু কুচকে হৃদিকে খুঁচিয়ে খুঁচিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো। সে বেশ ভালোভাবে বুঝতে পারছে রিধির এই মিষ্টি ব্যবহারের পেছনে নিশ্চয়ই কোনো গভীর মতলব আছে। কারণ যেই মেয়ে তাকে সারাক্ষণ অসভ্য লোক, বেয়াদব লোক বলে গালি দিয়ে মুখ ফেনা তুলে ফেলে, সেই যখনই কোনো দরকার পড়ে তখনই একদম মাখনের মতো মিষ্টি ভাষে ডাক্তার সাহেব বলে ডাকতে শুরু করে। ব্যাপারটা মোটেও সুবিধা নয়। সৌহার্দ্যর শরীরটা একটু পিছিয়ে নিয়ে গম্ভীর স্বরে প্রশ্ন করল, মতলবটা কি আপনার ম্যাডাম? কি চাই? রিধি এক মুহূর্ত দেরি না করে সৌহার্দ্যর সাথে গড়ে ওঠা দূরত্বটুকু নিমিষেই খুঁচিয়ে দিল। সৌহার্দ্যর দিকে মুখ ফিরিয়ে দুই হাতে তার টি শার্টের কোনা আলতো করে টানতে টানতে লাজুক চোখে তাকে ফিসফিস করে বলল, প্লিজ ডাক্তার সাহেব, কালকের ক্লাস টেস্টের প্রশ্নগুলো আমায় একটু দিয়ে দিন না, তাহলে আমি আপনাকে 2টো চুমু দেবো। সৌহার্দ্যর বুঝতে বাকি রইল না তার ধরিবাজ বউটার আসল উদ্দেশ্য। বিরক্তিতে নাক মুখ কুচকে সে থমক দিয়ে উঠল, তোমার থেকে আমি অযথা নাম্বার কাটি না, তোমার লেখার টপিকগুলোতে ভুল থাকে। এই মোটা মাথা নিয়ে কে বলেছে তোমাকে ডাক্তার পড়তে? অপারেশন টেবিলে রোগী তোমার হাতে পটল তুলবে, স্টুপিড। বলে সৌহার্দ্য মুখ ঘুরিয়ে আবারও নিজের কাজে মনোযোগ দিতে যাবে। ঠিক তখনই রিধি একটা দীর্ঘশ্বাস ফেলে এমনভাবে হতাশা হওয়ার ভান করলো যেন পৃথিবীটাই শেষ হয়ে গেছে। করুণ সুরে বলল, ভেবেছিলাম 2টো চুমু দেবো, আপনি যেহেতু চাচ্ছেন না তাহলে থাক। কথাটা বলে রীতি সরে যেতে চাইল। অমনি সৌহার্দ্য গলা খাকারি দিয়ে একটু নড়েচড়ে বসল, নিজের গম্ভীরতাকে কোনো মতে বজায় রেখেই বলল, ওকে দিচ্ছি, চুমু দাও। বলেই সে রীতির দিকে গাল এগিয়ে দিল। রীতি খানিকটা দূরে সরে গিয়ে মুখ বাঁকিয়ে বলল, আপনাকে আমি চিনি, চুমু নিয়ে নিশ্চয়ই আপনি পাল্টি খাবেন। আগে প্রশ্ন দিন, তারপর চুমু পাবেন। সৌহার্দ্য এক মুহূর্ত ভেবে ড্রয়ার খুলে একটা প্রশ্নপত্র বের করে রিধির দিকে এগিয়ে দিল। রিধির প্রশ্নটা হাতে পেয়ে খুশিতে ডগমগ হয়ে দ্রুত এগিয়ে গিয়ে সৌহার্দ্যের দুই গালে চপাটপ 2টো চুমু খেয়ে সরে আসতে যাবে। ঠিক তখনই সৌহার্দ্য ক্ষিপ্ত গতিতে তাকে নিজের দিক হলে টেনে নিল। রিধির কোমর জড়িয়ে ধরে তার ঠোঁটের দিকে নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে নিচু স্বরে বলল, হুম, আমার মন ভরেনি। চুমু দিয়েছো নাকি কারেন্টের শক দিয়েছো? বলে রীতি কিছু বুঝে ওঠার আগে সৌহার্দ্য তাকে নিজের আয়ত্তে নিয়ে নিল। কোনো আগাম সতর্কতা ছাড়াই সে রীতির সমস্ত প্রতিরোধ ভেঙে নিজের উষ্ঠধর জোড়া ডুবিয়ে দিল তার নরম ঠোঁটের ভাঁজে। সে আকস্মিকতায় রীতি যেন মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। থমকে গেল তার স্পন্দন, নিঃশ্বাস নেওয়াটাও যেন কথা ভুলে গেল সে। ঘোর কাটতেই সে হাত বাড়িয়ে সৌহার্দ্যকে সরিয়ে দেওয়ার এক নিষ্ফল চেষ্টা করলো রীতি, কিন্তু সৌহার্দ্য সুঠম শরীরে নিঃশস্ত্র
বেষ্টনী থেকে মুক্তি পাওয়ার সার্থকার। হৃদির দম যেন ক্রমশ ফুরিয়ে আসছে, তবু সৌহার্দ্যর অবিচল নির্লিপ্ততা কিছুতেই ছাড়বে না তাকে। প্রায় দীর্ঘ 10 মিনিট পর সৌহার্দ্য হৃদিকে ছেড়ে দিয়ে নিজের ছোট আলতো করে মুছে বাঁকা হেসে ফিসফিস করে বলল, ইটস ডেলিশিয়াস বাট সুইটহার্ট, এই সপ্তাহে আমি আর পরীক্ষা নিচ্ছি না, পরের সপ্তাহে নতুন করে ট্রাই করো। ওকে গুড গার্ল। বলেই গালটা টেনে দিল। এদিকে রীতি তখনও ঘোরগ্রস্ত। আটকে থাকা নিঃশ্বাসটা কোনো মতে ছেড়ে দিয়ে সে হতভম্ব দৃষ্টিতে তাকিল সৌহার্দ্যের দিকে। বুকের ভেতরটা তখন উত্তাল স্পন্দনে সেই তীব্র ছন্দ কোনোভাবেই স্বাভাবিক হয়ে আসছে না। সৌহার্দ্য সেই আকস্মিক ও গভীর চুম্বনের রেস কাটতে না কাটতে হৃদির মস্তিষ্ক যেন স্তব্ধ হয়ে গেল। ঘরের চারিপাশে বাতাস তার কাছে হঠাৎই ভারী আর অসহ্য মনে হতে লাগলো। হৃৎপিণ্ডে সেই উদ্দাম ধুকপুকারে সৌহার্দ্যের বুকের উষ্ণতা আর নিজের অস্তিত্বের এই অদ্ভুত দোলাচল সব মিলে এক তীব্র ঘোর আর তীব্র অস্বস্তি হৃদি যেন হারিয়েই যাচ্ছিল। চোখের সামনে সবকিছু ধীরে ধীরে ঝাপসা হয়ে এলো। সৌহার্দ্যের শক্ত আলিঙ্গনের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে হৃদির হাতটা অকারণে কেঁপে উঠল। পরের মুহূর্তেই এক গভীর অন্ধকারে অতলে তলিয়ে গেল সে। হৃদির নিস্তেজ শরীরটা নিজের বুকের উপর লুচিয়ে পড়তেই সৌহার্দ্যর কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে হৃদিকে আলগা করে ধরে মুখে আলতো চাপড় দিয়ে ডাকল, কি হলো হার্ট? ওপেন ইউর আইস। হৃদি সারাহীন দেখে সৌহার্দ্য বুঝলো মেয়েটা সম্ভবত এই আকস্মিক আবেগের তীব্রতা নিতে পারেনি। সে বিরক্তির এক দীর্ঘশ্বাস ফেলে পিটপিট করে বলে উঠল, স্টুপিড মহিলা, সামান্য একটা চোমর ধাক্কা সামলাতে পারলো না। একটু বিরক্ত হয়ে সে হৃদিকে বিছানায় শুইয়ে দিল। পাশে বইপত্রগুলো সরিয়ে আলতো হাতে চাদরটা গায়ে জড়িয়ে দিল সে। এসে তাপমাত্রা কিছুটা কমিয়ে দিয়ে এবার আবারও নিজের ল্যাপটপে মনোযোগ দিল সৌহার্দ্য। কালই তাকে ঢাকা যেতে হবে। আপ্রাণ চেষ্টা করছে হৃদিকে তার পুরনো কলেজে ট্রান্সফার করে নিয়ে যেতে। চট্টগ্রামে এভাবে বন্দী হয়ে থাকাটা তার জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ঢাকাতে তার সবকিছু মেডিকেল কলেজের কঠোর নিয়ম আর পড়াশোনা চাপের কারণে কর্তৃপক্ষ সহজে রাজি হচ্ছে না। তবুও সৌহার্দ্য নিজের ক্ষমতা আর প্রভাব খাটিয়েই চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিস্থিতিটা সহজ করার জন্য। সকালের মিষ্টি রোদের ঝিলিক জানালার ফাঁক গলে হৃদির মুখে এসে পড়ল। চোখের পাতা কাঁপিয়ে যেন সে যখন ঘুম ভাঙলো মনে হলো কেউ যেন তাকে সাপের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। হালকা শরীর ঘুরিয়ে তাকাতে হৃদির দৃষ্টি আটকে গেল সৌহার্দ্য। তাকে পেছন থেকে এক হাতে কোমর জড়িয়ে ধরেছে আর নিচের পা দিয়ে জড়িয়ে রেখেছে তার পা দুটো। অদ্ভুত এক নির্ভরতার আরামে গভীর ঘুমে আচ্ছন্ন সৌহার্দ্য। হৃদি এক দৃষ্টিতে চেয়ে রইল মানুষটার দিকে। কি শান্ত, কি মায়াবী দেখাচ্ছে লোকটাকে। ঘুমের মধ্যে মুখটাকে কেমন প্যাঁচার মতো করে রেখেছে। হৃদির ভীষণ হাসি পেল। হঠাৎ করেই গতকাল রাতে সেই মুহূর্তর কথা মনে পড়তেই লজ্জায় হৃদির দুই গাল রাঙা হয়ে উঠল। মৃদু স্বরে বিপির করে উঠল সে। নির্লজ্জ বেহায় ডাক্তার। বলে আলতো করে সৌহার্দ্যর হাতটা নিজের কোমর থেকে সরিয়ে দিতেই সৌহার্দ্য ঘুমের করে বিরক্তিতে নাক মুখ কুচকে অন্য পাশে ফিরে শুয়ে পড়ল। হৃদি বিছানার পাশ থেকে নিজের ওড়নাটা নিয়ে সাবধানে পা চিপে চিপে বিছানা ছেড়ে বারান্দার দিকে এগিয়ে গেল। গড়িতে তখন সকাল 8টা। বারান্দায় দাঁড়িয়ে বাইরের স্নিগ্ধ প্রকৃতির দিকে তাকে হৃদির মনে হচ্ছিল গতকালে সেই সংশয়গুলো যেন এক নিমিষে ধুয়ে মুছে গেছে। সে খুব ভালো করে বুঝে গেছে এই মানুষটার মুখ থেকে ভালোবাসার স্বীকারোক্তি শোনার অপেক্ষায় থাকলে তাকে হয়তো সারা জীবন একাই কাটিয়ে দিতে হবে। না বলবে ভালোবাসি, না বলবে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেবে, আর না তাকে ছাড়তে রাজি হবে। সম্পর্কটা এভাবেই বয়ে চলবে। তবুও এই অদ্ভুত নিয়মহীন সংসারের সুরটা বোধহয় এভাবেই বাঁধা। ভাবনার রেশটুকু ছেড়ে ফেলে হৃদি যখন রান্নাঘরের দিকে পা বাড়াবে ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। দরজাটা খুলতেই দেখা গেল রায়দা শেখের বাসার কাজের বুয়া দাঁড়িয়ে আছে। ভদ্রবেলা বৃষ্টি করে হেসে রায়দা শেখের পাঠানো খাবারের বক্সটি হৃদির হাতে তুলে দিলেন। এরপর ঘরে ঢুকে চট জলদি সবকিছু গুছিয়ে রেখে সৌহার্দ্য ওঠার আগেই দ্রুত বেরিয়ে গেলেন তিনি। হৃদি খাবারের বক্সটি খুলতে যাবে ঠিক তখনই আড়মোড়া ভেঙে ঘুম ঘুম চোখে সহজে ডাইনিং রুমে এসে চেয়ার টেনে বসল। তার মুখ পাথরের মতো শীতল ভাব, যেন কোনোভাবে বোঝা সম্ভব না ভিতরে কি চলছে। গতকাল রাতে সেই ঘনিষ্ঠ মুহূর্তের কথা মনে পড়তে হৃদির দুই গাল লজ্জা রক্তিময় উঠল। সৌহার্দ্যের চোখের দিকে সরাসরি তাকানোর সাহসটুকু যেন সে হারিয়ে ফেলেছে। টেবিলে খাবার সাথে সাথে হৃদির হাত কাঁপছিল। সৌহার্দ্য এক দৃষ্টিতে হৃদির দিকেই তাকিয়ে ফ্রিকুচকে প্রশ্ন করল,
আজ কলেজ যাবে? রীতি প্লেটে পরোটা আর মাংস বাড়িয়ে দিতে দিতে নিচু স্বরে উত্তর দিয়ে বললাম। যাব। সৌহার্দ্য চোখে মুখে প্রতিদিনের মতো একরাশ বিরক্তি গমগমে স্বরে সে নির্দেশ দিল। ওকে দেন, যাওয়ার পথে তোমাকে নামিয়ে দিয়ে যাব। কফি দাও, এসব খাবো না। তুমি দ্রুত খেয়ে নাও, বের হতে হবে। রিদি কফির মগটি এগিয়ে দিতে দিতে দ্বিধা ভরে জিজ্ঞেস করলাম। আপনি কোথায় যাচ্ছেন? কফিতে একটা লম্বা চুমুক দিয়ে সৌহার্দ্য নির্বিকার গলায় বললাম। ঢাকা ফিরতে হবে, তোমার ট্রান্সফারের ব্যবস্থা করব। আমার ইমার্জেন্সি রোগীর ওটি আছে। খবরটা শুনে রিদির মনটা বিষণ্ণতায় ছেয়ে গেল। একটু অভিমানী গলায় সে বললাম। কথাটা শেষ না হতে সৌহার্দ্যের কপালে বিরক্তির ভাঁজ গভীর হলো। ধমকের সুরে সে বলে উঠল। স্টুপিড মহিলা, হ্যাঁ কে এখানে কার কাছে থাকবে? খালামণি তো কদিন পরই লন্ডন চলে যাবে। রিদি আর কথা বাড়ল না। সে জানে এই মানুষের সাথে যুক্তি দিয়ে যেটা অসম্ভব। উল্টো ধমক খাওয়ার ভয়টা তো আছে। চুপচাপ খাওয়া শেষ করে সৌহার্দ্যর সাথে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সে। সৌহার্দ্য রিদিকে কলেজে নামিয়ে দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। সকাল 11টায় খাটের সাথে হেলান দিয়ে বসে মোবাইল স্ক্রল করছিল আরবান। সারাটা রাত নাইট ডিউটি করে এসে ভোর 5টায় ঘুমিয়েছিল সে। কিন্তু স্বভাব মতো 11টা বাজতে না বাজতেই ঘুম ভেঙে গেল হঠাৎই বাথরুমের দরজা খোলার শব্দে। আরবান ফোনের দিকে চোখ সরিয়ে সামনে তাকাতে থমকে গেল, যেন তার পুরো পৃথিবীটা। ভেজা লম্বা চুলগুলো হাত দিয়ে মুছতে মুছতে বেরিয়ে এলো পৃথা। রূপালী জলের ফোঁটাগুলো তার চুলে আটকে থেকে যেন মুক্তোর মতো ঝিলিক দিচ্ছে। এমন স্নিগ্ধ ও সিক্ত রূপে তাকে আজ অপ্রার্থিব সুন্দর লাগছে। আরবানের চোখের পলক ফেলার কথা যেন মনেই রইল না। সম্মোহিতের মতো সে তাকিয়ে রইল। হঠাৎ পৃথা বুঝতে পারলো কেউ তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। আরবানের দিকে চোখ পড়তে পৃথা থমকে গেল। লজ্জায় আড়ষ্ট হয়ে দ্রুত নিজের বুকের ওড়নাটা টেনে ঠিক করে নিল। আরবান নিজের ভুল বুঝতে পেরে গলা খাকারিতে দৃষ্টি সরিয়ে নিল। ঢোক গিলে স্থির কণ্ঠে জিজ্ঞেস করলাম। আজ কলেজে গেলে না যে? পৃথা একটু ইতস্তত বোধ করলো, নিচু স্বরে বললাম। শরীরটা একদম ভালো লাগছে না, তাছাড়া ভাবিও তো অসুস্থ। শুনলাম আজ সৌহার্দ্য ভাইয়া আসবে, তাই রান্নাবান্নার অনেক ঝামেলা। ভাবি এই শরীর নিয়ে পারবেন না, মাতাই আমাকে যেতে বারণ করলেন। পৃথার কথায় আরবানের ভেতরটা একটু বিরক্তিতে ভরে উঠল। তার মায়ের এই চালাকিগুলো খুব ভালোভাবেই চেনে তিনি। প্রতিদিন কোনো না কোনো অজুহাতে পৃথার পড়াশোনায় বাধা হয়ে দাঁড়ান তিনি। আরবান শান্ত হয়ে পৃথাকে হাতের ইশারা নিজের কাছে ডাকলো। পৃথা দ্বিধা কাটিয়ে এগিয়ে আসতেই আরবান তাকে আলতো করে নিজের পাশে বসিয়ে দিল। কাঁধ জোরে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে আদুরে স্বরে ফিসফিস করে বলল। দেখো পৃথা, কারো কথায় নিজের পড়াশোনার সাথে কখনো আপোষ করবে না। আর ভাইয়া এমনিতে খুব কম খায়, খুঁতখুঁতে স্বভাবের। এই আইটেম রান্না করে নিজেকে কষ্ট দেওয়ার একদম প্রয়োজন নেই। সাধারণ রান্নার সাথে ভাইয়ার পছন্দের দুটো ডিশ বানিয়ে দিলেই চলবে। আরবানের আশ্বাসে পৃথার আড়ষ্টতা কিছুটা কমল। সে মৃদু এসে মাথা নেড়ে সায় জানিয়ে ধীর পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। আরবান এক দৃষ্টিতে পৃথার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি ঝুলিয়ে নিজের মনে পিপির করল। আমার লাজুক লতা। সৌহার্দ্য চট্টগ্রামে নেই প্রায় 1 সপ্তাহ। এই 7টি দিন যেন থমকে আছে রিধির জীবনে। দুজনের মাঝে যোগাযোগ বলতে প্রায় কিছুই নেই। যাওয়ার পরদিন সৌহার্দ্য একবার ফোন করেছিল, তারপর থেকে নীরবতা। রিধিও অভিমান করে ফোন করেনি, তবে ফোন হাতে বারবার চেক করেছে, অপেক্ষা করেছে যেন এই বুঝি সৌহার্দ্য নাম্বার থেকে কল এলো। কিন্তু সৌহার্দ্য কোনো রকম সারা শব্দ দেয়নি। রাত 12টা, পড়ার টেবিলে বসে আছে রিধি, কিন্তু বইয়ের পাতায় তার মন নেই। বুকের ভেতরটা কেমন যেন ছটফট করছে। অকারণে অস্থিরতার মন, কোথাও শান্তি খুঁজে পাচ্ছে না সে। স্তব্ধতা ভেঙে হঠাৎই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে সৌহার্দ্যর নামটা ভেসে উঠতে হৃদির ঠোঁটের কোণে একচুলতে হাসি ফুটে উঠল। সমস্ত অভিমান ভুলে সে দ্রুত ফোনটা কানে নিল, কিন্তু ওপাশ থেকে ভেসে আসা কণ্ঠস্বরটা শুনে হৃদির রক্ত হিম হয়ে এলো। সৌহার্দ্যের কণ্ঠস্বর কেমন যেন ভাঙা ভাঙা, অদ্ভুত এক অবসাদ তাতে। I miss you, sweetheart. সৌহার্দ্যের কণ্ঠস্বরটা ঠিক অস্বাভাবিক লাগছে না, যেন কোনো গভীর যন্ত্রণা সে পিষ্ট হচ্ছে। হৃদির বুকের ভেতরটা থক করে উঠল। উদ্বিগ্ন কণ্ঠে সে দ্রুত বলে উঠল। কি হয়েছে আপনার ডাক্তার সাহেব? এমন করে কথা কেন বলছেন? আপনি ঠিক আছেন তো? সৌহার্দ্য হৃদির কোনো প্রশ্নের উত্তরই দিল না। ম্লান স্বরে সে বলে চলল। তোমার সাথে যদি আর কখনো দেখা না হয়, আমাকে মনে রাখবে তো লক্ষ্মীটে? তুমি অন্য কারো হয়ে যেও না প্লিজ, আমার হয়ে থেকে যেও। ইউ আর আ পার্ট অফ মাই হার্ট।
সৌহার্দের প্রতিটি শব্দ যেন রীতির বুকের ভেতর তীরের মতো বেঁধল। একটা তীব্র ধক করে উঠল শব্দে হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সৌহার্দের কণ্ঠে লেগে থাকা এই অদ্ভুত বিষণ্ণতা আর আকুতি হৃদির মনের ভেতরটা ওলট পালট করে দিচ্ছে। এক অজানা আতঙ্কে তার চারপাশটা যেন ক্রমশ ঝাপসা হয়ে আসতে লাগলো। হৃদির তীব্র সন্দেহ হতে লাগলো, নিশ্চয়ই সৌহার্দ্য এই মুহূর্তে বড় কোনো সমস্যার সম্মুখীন হয়েছে। তার পায়ের তলার মাটিটুকু বুঝি এই মুহূর্তে সরে যাচ্ছে আর চারপাশটা ঘিরে ধরেছে এক অজানা আশঙ্কার গভীর অন্ধকারে। রিধি আর নিজেকে সামলাতে পারল না, কান্নায় ভেঙে পড়ে রিধি কোনো মতে ফুপিয়ে বলল, ডাক্তার সাহেব, আপনি এসব কি বলছেন? আপনার কি হয়েছে? আপনি কোথায়? আমি রিধির অস্থিরতা শেষ হওয়ার আগে ওপাশ থেকে সৌহার্দ্য শান্ত স্বাভাবিক কণ্ঠে ভেসে এলো। ডোন্ট প্যানিক, আই এম ওকে হার্ট। কিন্তু রিধির মনে কোনোভাবেই শান্তি ফিরছিলই না। কান্নার তোড়ে তার কথা আটকে আসছিল। সে অধৈর্য হয়ে প্রায় আর্তনাদের মতোই করে বলল, আমি আপনাকে দেখতে চাই। এক্ষুনি ভিডিও কল দিন প্লিজ। রিধির অনুরোধ ফুরানোর আগে সৌহার্দের ভিডিও কল এলো। রিধি বিদ্যুৎ বেগে রিসিভ করতে স্ক্রিনে ফুটে উঠল সৌহার্দের কিছুটা ক্লান্ত বিধ্বস্ত এক মুখ। সে গাড়ির সিটের সাথে হেলান দিয়ে বসে আছে। অন্ধকারে মুখটা ঝাপসা, ভালো বোঝা যাচ্ছে না। তবুও রিধি সৌহার্দ্যর চোখের সামনে সুস্থ অবস্থায় দেখে রিধির আটকে থাকা শ্বাসটা যেন বেরিয়ে এলো। কান্নায় তার মুখশ্রী এতক্ষণে লাল হয়ে গেছে। কান্নার তোপে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সমানে ফুপিয়ে যাচ্ছে মেয়েটা। সৌহার্দ্য নিজের বউয়ের এই পাগলামি দেখে ছোঁচ কামড়ে একটু হাসল। কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিসফিস করে বলল, এত ভালোবাসেন আমায় মিসেস সৌহার্দ্য চৌধুরী? সৌহার্দ্যর মুখে নিজের নামের সাথে এই উপাধিটা শুনতে পেয়ে রিধি স্পন্দন যেন থমকে গেল। মুহূর্তের মধ্যেই তার সমস্ত পাগলামি, কান্নাকাটি আর উদ্বেগের কথা মনে পড়ে গেল। লজ্জা আর অভিমানে রিধির মুখটা যেন পাকা চামচের মতন লাল হয়ে উঠল। সে লজ্জায় নিজের দুই হাত দিয়ে মুখ ঢেকেই ফেলল। কিছুতেই সৌহার্দ্যর চোখের দিকে তাকিয়ে থাকতে পারছে না। ইস, কিভাবে এতক্ষণ পাগলামি করেছে মনে আসতে লজ্জায় কুকড়েই গেল। সৌহার্দ্য ফ্রিকুচকে সে চিরচেনা বিরক্তি নিয়ে ধমকে উঠল, স্টুপিড মহিলা, তাকে আমার দিকে, ওটা সরো মুখ থেকে। রিধি হাত ছড়িয়ে গাল ফুলিয়ে বলল, হার্টলেস ডাক্তার, 2 মিনিটেই আপনি একদম পাল্টে যান। একটু বেশিক্ষণ কি ভালো কিছু বলতে পারেন না? মনে হয় ভালো কিছু বললেই আপনার জাত চলে যাবে। অভিমান আর লজ্জার মিশ্রণে কথাটা বলে রিধি ফোনটা ঠাস করে কেটে দিল। কিন্তু ফোনের ওপাশে তার হৃৎপিণ্ড তখনও অকারণে দ্রুত তালে ধুকপুক করছিল। রিধির ফোনটা কেটে দিতেই সৌহার্দ্য দীর্ঘশ্বাস করে চোখ বন্ধ করলো। আজকের দিনটা তার জীবনের শেষ দিন হতে পারত। এই চিন্তাটা তার মনের গভীরে এক হিমশীতল স্রোত বইয়ে দিচ্ছে। সৌহার্দ্যর মতো একজন শক্তপোক্ত আত্মবিশ্বাসী পুরুষের হৃৎপিণ্ড যে এভাবে ভয় কাঁপতে পারে তা আজ সে নিজে অনুভব করেছিল। প্রথম সৌহার্দ্যর চোখ বন্ধ করে অস্ফুট স্বরে ফিসফিস করে বললাম, মৃত্যুকে আমি ভয় পাই না হার্ট। তোমাকে ছাড়া এই পৃথিবীটা আমার কাছে অর্থহীন। আর এই নিষ্ঠুর পৃথিবীতে তোমাকে একা রেখে যাওয়ার কথা ভাবলেও আমার কলিজা ছিঁড়ে আসে। তুমি তো আমার বেঁচে থাকার একমাত্র স্পন্দন, মাই হার্ট। ঘটনাটা ঘটেছিল কিছুক্ষণ আগেই। একটা জটিল ওটি অপারেশন থিয়েটার শেষ করে ক্লান্ত শরীর নিয়ে সে হাসপাতাল থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। হাইওয়েতে গাড়ি চালানোর সময় হঠাৎই সৌহার্দ্য অনুভব করে তার গাড়ির ব্রেক কাজ করছে না। স্টিয়ারিং হুইলের উপর নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে। গাড়িটা যেন কোনো এক অশুভ গন্তব্যের দিকে ছুটে চলেছে। সেই মুহূর্তে সৌহার্দ্যর মস্তিষ্কের সব বোধ যেন স্থবির হয়ে গিয়েছিল। সে শুধু একটা কথা ভেবেছিল, আজকের এই বিদায়ের পর হয়তো রীতির সাথে তার আর কোনোদিনও দেখা হবে না। মৃত্যুর সেই দোরগোড়ায় দাঁড়িয়ে সৌহার্দ্যের মাথায় কেবল রিধি কথাই ঘুরছিল। তার মনে হচ্ছিল সে যদি আজ চলে যায় তবে রিধি হয়তো অন্য কারো হয়ে যাবে, তাকে চিরতরে ভুলে যাবে। এই তীব্র আশঙ্কা আর যন্ত্রণা তাকে যেন ভেতর থেকে দুমড়ে মুচড়ে দিচ্ছিল। নিজেকে স্থির রাখার শেষ চেষ্টাটুকু করে সে গাড়িটাকে পাশের রাস্তায় একটা বড় গাছের সাথে ধাক্কা দিয়ে থামিয়ে দেয়। প্রচণ্ড গতির ধাক্কায় গাড়িটা দুমড়ে মুচড়ে গেলেও সৌহার্দ্য ভাগ্যক্রমে মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। শরীরের সামান্য আঘাত আর যন্ত্রণা থাকলেও প্রাণে সে রক্ষা পেয়েছে। রাত প্রায় 2টো। রিভার চোখে মুখে ঘুমের লেশ মাত্র নেই। বিছানায় এপাশ ওপাশ করতে করতে ক্লান্ত সে, কিন্তু মনটা যেন অবাধ্য ঘোড়ার মতো ছুটছে। বারবার হাতে মোবাইলের দিকে তাকাচ্ছে সে। রিভা, ঠিক 1 সপ্তাহ হলো ফারিসের কোনো খবর নেই। যে মানুষটা এতদিন দিনে 24 ঘন্টা হাজারবার কল কিংবা মেসেজ দিয়ে অস্থির করে তুলতো, সে আজ 7 দিন ধরে
সম্পূর্ণ নিরুদ্দেশ। রিবার জন্য নীরবতাই যেন মেনে নেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অথচ অদ্ভুত এক দোটানায় সে আজ বড়ই অসহায়। ফারিসকে তো একসময় সেই বলেছিল, বিরক্ত করবেন না। কিন্তু আজ ফারিসের এই নীরবতাই কেন তার কলিজা ছিঁড়ে দিচ্ছে। নিজের ভিতরের এই অদ্ভুত যুদ্ধের কাছে হেরে গেল রিভা। কাঁপা কাঁপা হাতে দীর্ঘশ্বাস পেলে সে ফারিসের নাম্বারে কল দিল। রিং বাজছে একবার দুবার, কোনো সাড়া নেই। রিভা দমে যাওয়ার পাশই নয়, সে আবারও কল দিল। এবার ফোনটা রিসিভ হতে ওপার থেকে ভেসে এলো ফারিসের শীতল ও গম্ভীর কণ্ঠস্বর। এত রাতে বিরক্ত করার মানে কি? ফারিসের কণ্ঠের এই অচেনা রুক্ষতা রিভাকে তাসের ঘরের মতো ভেঙে ফেলার জন্য যথেষ্ট ছিল। ফারিস কখনো তার সাথে এভাবে কথা বলেনি। রিভা আমতা আমতা করে কোনো মতে বলল, সরি ফারিস ভাই, আপনি কি রাগ করে আছেন? ওপার থেকে কোনো উত্তর এলো না, শুধু ভেসে এলো ফারিসের দীর্ঘ গভীর নিঃশ্বাসের শব্দ। রিভা ব্যাকুল হয়ে আবার বলল, আমার সাথে কি কথাই বলবেন না? ফারিস এক মুহূর্ত নীরবতার পর নির্লিপ্ত গলায় বলল, আমার ঘুম পাচ্ছে, সকালে কথা বলবো। বলে ফারিস ফোনের অপর প্রান্তে একটা কঠোর ঠাস শব্দ হলো। কলটা কেটে দিয়েছে ফারিস সেই তীব্র শব্দে। রিবার বুকের ভেতরটা কেঁপে উঠল। ফোনটা হাত থেকে পড়ে যেতে সে ফুপিয়ে কেঁদে উঠল। কান্নায় বুক ভেসে যাচ্ছে, চোখের জলে বালিশ পিছে একাকার। অবশ আর কাপা হাতে আবারও মোবাইলটা তুলে মেসেজ টাইপ করতে শুরু করলো সে। সরি ফারিস ভাই, আপনাকে আর কখনো কষ্ট দেব না, প্লিজ আমাকে মাফ করে দিন। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। ঘড়ির কাঁটা তখন ভোর 5টার ঘরে। রাজা শেখের বাসার সামনে দাঁড়িয়ে আছে সৌহার্দ্য। দরজার কলিং বেল চাপতে গিয়েও সে হাত সরিয়ে নিল। পকেট থেকে ফোনটা বের করে সরাসরি রাজা শেখকে ডায়াল করলো সে। ওপাশ থেকে রাজা শেখের ঘুম জড়ানো কণ্ঠস্বর আসতে সৌহার্দ্য শান্ত অথচ নিস্তেজ গলায় বলল, খালামণি, দরজাটা একটু খুলবে প্লিজ? কথা শেষ করে ফোনটা রেখে দিল সে। রাজা শেখ আধ ঘুমে দরজা খুলতে তার বুকটা কেঁপে উঠল। সামনে দাঁড়িয়ে থাকা সৌহার্দ্যর এই চেহারা তিনি ভাবতেই পারেননি। চুলগুলো এলোমেলো, উস্কো খুস্কো, হাতে ব্যান্ডেজ, আর কপালে এক পাশ দিয়ে গড়িয়ে পড়া রক্ত যেন শুকিয়ে একাকার হয়ে আছে। উদ্বিগ্ন হয়ে তিনি আর্তনাদ করে উঠলেন, এ কি অবস্থা তোর? কি হয়েছে আব্বু? এসব কিভাবে হলো? সৌহার্দ্য গম্ভীর মুখে তাকে আশ্বস্ত করার চেষ্টা করলো। তার গলার স্বর ভারী আর গমগমে। ডোন্ট প্যানিক খালামণি, তেমন কিছু না, ছোট করে একটা দুর্ঘটনা, ইটস ওকে। বলে রায়দা শেখ পাশ কাটিয়ে সে সোজা হৃদির রুমের দিকে এগিয়ে গেল। রুমের ভিতরে ঢুকতে দরজাটা আলতো করে আটকে দিল সে। সামনের দিকে তাকাতে তার হৃৎপিণ্ডের গতি যেন মুহূর্তে 1000 গুণ বেড়ে গেল। বিছানায় হৃদি অগরে ঘুমিয়ে আছে। ঘুমের ঘোরে তার পরনে পোশাক কিছুটা সরে গেছে। লেডিস টি শার্টের নিচ দিয়ে কোমল উদর দেশ অনাবৃত হয়ে আছে। সে দৃশ্য দেখে সৌহার্দ্যের পুরুষের সংযম যেন মূর্তি ধুলোয় মিশেই গেল। তার চোখের দৃষ্টি এক তীব্র নেশার আবেশে ভর করল। সেদিকে তাকে বিরক্ত হয়ে বিড়বিড় করে বলল, উফ, এই স্টপিটা আমাকে পাগল না বানিয়ে যে আর দম নেবে না। বলে ধীরে ধীরে রীতির দিকে এগিয়ে গেল তীব্র ব্যাকুলতায়। সে রীতির পাশে গিয়ে বসলো। চোখ দুটো শক্ত করে বুজে সে বারবার গভীর দীর্ঘশ্বাস পেল। নিজের উত্তর মনকে শান্ত করার এক ব্যর্থ চেষ্টায়, কিন্তু আজ কোনো বাধি যেন মানছে না তার অবাধ্য হৃদয়। শেষমেশ নিজেকে আর সামলাতে পারল না সে। রীতির অনাবৃত উদরে নিজের মুখ ডুবিয়ে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। একবার নয়, বারবার, কয়েকবার। এরপর সে ধীরে ধীরে রীতির একদম কোল ঘেঁষে শুয়ে পড়ল। রীতির বুকের উষ্ণতায় নিজের মুখটা গুজে দিয়ে দুই হাতে তাকে নিবিড়ভাবে জড়িয়ে ধরল। কতদিনের জমানো ক্লান্তি, কত না পাওয়া হাহাকার যেন হৃদির শরীরে সেই মায়াবী উষ্ণতায় মূর্তি মিলিয়ে যেতে লাগলো। পরম আবেশে সৌহার্দ্য চোখ বুঝলো। মনে হলো জীবনের সমস্ত যুদ্ধের ময়দান থেকে বেঁচে ফেরার সার্থকতা যেন এই একটি মুহূর্তের শান্তির মাঝেই লুকিয়ে আছে। ভোরের প্রথম আলো জানালার পর্দা চিরে এসে পড়ল দিঘি চোখে মুখে। ঘুমের ঘোর কাটার আগেই সে অনুভব করলো বুকের উপর ভারী কিছুর অস্তিত্ব। নিঃশ্বাসের সেই পরিচিত উষ্ণ ছোঁয়া হৃদির ভেতরে এক তীব্র শিহরণ জাগিয়ে তোল। চোখ মেলতেই তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সৌহার্দ্য তার বুকের উপর মুখ গুজে পরম শান্তিতে ঘুমিয়ে আছে সে। হৃদির একটা হাত আলতো করে সৌহার্দ্যের চুলের ভাঁজে জড়িয়ে, একই স্বপ্ন? গত রাতে তো কথা হয়েছে, চট্টগ্রাম আসার কথা তো একবারও বলেনি সে। অবিশ্বাস নিয়ে হৃদি আবারও চোখ বুঝলো, তারপর খুলল। না, ভুল দেখছি না সে। সত্যি সত্যি সৌহার্দ্য তার কাছে। হৃদির ঠোঁটের কোণে এক নির্মল হাসি ফুটে উঠল।
আঙুলের ডগা আলতো করে সরিয়ে দিল সোহার্দর এলোমেলো চুলগুলো। ওকে নিজের বুক থেকে সরাতে যেন রীতির মন ছায় দিচ্ছিল না। কেমন শান্তিতে ঘুমোচ্ছে। এভাবে কিছুক্ষণ থাকার পর হাত বাড়িয়ে মোবাইলের সময় দেখে রীতি চমকে গেল। প্রায় 8টা বেজে গেছে। সে আলতো করে সৌহার্দ্যকে সরিয়ে উঠতে গেল। হঠাৎই তার চোখ পড়ল সৌহার্দ্যর কপাল ঘেঁষা ওই ব্যান্ডেজটার দিকে। বুকের ভেতরে থক করে উঠল। তার মানে কাল রাতে মনের ভারী সত্যি ছিল সৌহার্দ্যের কিছু হয়েছে। এই জন্যই কাল রাতে ওসব অদ্ভুত কথা বলেছিল। উঠে বসতেই আবারও তার চোখ গেল নাতের ব্যান্ডেজের উপর। রীতি ফুপিয়ে কেঁদে উঠল। অজর ধারায় কাছে সে সৌহার্দ্যর গাটা 2 হাতে ধরে জোরে ঝাঁকুনি দিয়ে আর্তস্বরে বলল, আপনার এমনটা কিভাবে হলো ডাক্তার সাহেব? রাতে আমায় কিছু বললেন না কেন আপনি? রীতির ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল সৌহার্দ্যর। চোখ দু চোখ ঘোর লাগা ঘুম, মেজাজটাও তুঙ্গে। রীতির দিকে তাকে বিরক্ত ভরা কণ্ঠে ধমকে উঠল সে। স্টুপিড মহিলা, সকাল সকাল মরা কান্না শুরু করে দিয়েছো কেন? শান্তিতে ঘুমাতে দেবে না? সৌহার্দ্য ধমকে রীতি দমল না, উচ্চ আরো ঝুঁকে এসে ধরা গলায় বলল, আগে বলুন এমনটা কি করে হলো? এই জন্যই রাতে আমায় ওইসব কথা বলছিলেন আপনি? এবার সৌহার্দ্য বিরক্ত চরম শিখরে পৌঁছালো। ফিকুজকে খাটের সাথে হেলান দিয়ে উঠে বসলো সে। রীতির দিকে তাকাতে তার নজর আটকে গেল। মিটি মায়াভরা চোখ জোড়া জলে টলমল করছে। একরাশ উদ্বেগ তার পুরো মুখ জুড়ে। হঠাৎই রাগটা পানি হয়ে গেল সৌহার্দ্যর। আলতো করে রীতির গালের উপর হাত রাখলো সে। বুড়ো আঙুলের আলতো ছোঁয়ায় মুছে দিল চোখের পানি। স্বরটা অস্বাভাবিক রকমের নরম হয়ে এলো। ডোন্ট ক্রাই হার্ট, ইটস নর্মাল। দেখো, কিছু হয়নি আমার। আই এম ওকে নাও। সৌহার্দ্যের এই আদুরে স্বর যেন শান্তি দিল না রীতিকে। গত কয়েকটা দিন ধরে তার মনের ভেতর কেমন যেন একটা অজানা ভয় কুগাইছে। সে কিছু একটা বলতে চাইলো, কিন্তু সৌহার্দ্য থামিয়ে দিল তাকে। গলার স্বর গম্ভীর করে বলল, 2 দিনের মধ্যে আমরা ঢাকা ব্যাক করছি। তোমার প্রয়োজনীয় সব গুছিয়ে নাও। রীতি বুঝলো এই মানুষটা তার বদলি করিয়েই ফেলেছে। তাই সে কোনো প্রশ্ন না করে দীর্ঘশ্বাস ফেলল সে। একটু উদাস দৃষ্টিতে তাকিয়ে বলল, আমরা চলে গেলে আপনার এখানে ফ্ল্যাটটার কি করবেন? কতগুলো টাকা নষ্ট করলেন বলুন তো? ভাড়া নিলেই তো হতো, ফ্ল্যাট কেনার দরকার ছিল কি? বৈরামর অবুঝ প্রশ্নে সৌহার্দ্য আবারও বিরক্ত হলো। কপাল কুঁচকে গম্ভীর গলায় বলল, স্টুপিড মহিলা, ঢাকাতে আমার কতগুলো ফ্ল্যাট খালি পড়ে আছে তুমি জানো? আর তুমি এখানে একটা ফ্ল্যাট নিয়ে টেনশন করছো। রীতির মাথা হঠাৎই দুষ্ট বুদ্ধি খেলে গেল। একটু জ্বালাতন করার জন্য একটা দীর্ঘশ্বাস ফেলে মুখটা গোমরা করে বলল, আপনার তো টাকার পাহাড়, তবুও তো খাওয়ানোর ভয়ে একটা মাত্র বউকে মেনে নেন না। প্যাঁচামুখ লোক একটা। বলেই মুখটা ভার করে নিল সৌহার্দ্য। এবার সত্যি সত্যি বিরক্ত। রীতির দিকে কপাল কুঁচকে তাকিয়ে সে থমক দিয়ে উঠল। স্টুপিড মহিলা, তুমি না খেয়েছো? আর সারাক্ষণ তো মুখ চালাও কিভাবে? মুখ বন্ধ করবে তোমার? বলেই অগ্নিদৃষ্টিতে রীতির দিকে তাকালো সে। রীতি সেদিকে পাত্তা না দিয়ে উল্টো রেগে গিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। কোমরে 2 হাত দিয়ে সৌহার্দ্যের দিকে কটমট করে তাকিয়ে বলল, রাতে তো ভালোবাসা মিশিয়ে কথা বলছেন, যেন আমায় ছাড়া জান চলে যাচ্ছে। রাতে ভালোবাসা দেখান, সকাল হতেই এমন ছেঁচড়ার মতো ব্যবহার কেন করছেন? সৌহার্দ্যের বিরক্তির পারদ যেন আরো এক দফায় চড়ে গেল। তাতে ধোঁত চেপে রাগী দৃষ্টিতে রীতির দিকে তাকিয়ে সে বলল, স্টুপিড মহিলা, ভালোবাসা তো রাতেই দেখাতে হয় না? তাছাড়া তুমি এমনিতে বেশিক্ষণ ভালোবাসা হজম করার মতো মহিলা নও। বলে পাশে ফিরে শুয়ে যাবে তার আগে রীতি রাগের দুঃখে গজগজ করতে করতে চলে গেল। আমার মতো পিচ্ছি একটা মেয়েকে কোন দিক থেকে আপনার মহিলা মনে হয়? সারাক্ষণ মহিলা মহিলা বলে মুখে ফেনা তুলে ফেলেন কেন আপনি? প্যাঁচা মুখওয়ালা বুড়ো লোক একটা। সৌহার্দ্য আর সহ্য করতে না পেরে অগ্নিদৃষ্টিতে রীতির দিকে তাকে বিছানা থেকে উঠে বাথরুমের দিকে যেতে যেতে বললাম, সব দিক থেকে মহিলা মনে হয়, শুধু মহিলা না, বেয়াদব মহিলা। বলেই ঠাস করে বাথরুমের দরজাটা বন্ধ করে দিল। হৃদি সেদিকে তাকিয়ে রাগে ফুঁসতে লাগলো। সকাল প্রায় 11টা। চেম্বারে বসে রোগী দেখায় ব্যস্ত সৌহার্দ্য। হঠাৎই ফোনটা বেজে উঠতে স্ক্রিনের দিকে তাকিয়ে শিকুচকে গেল তার। ফারিসের ফোন। এক হাতে ফোনটা কানে নিতেই ওপাশ থেকে ভেসে এলো ফারিসের উদ্বিগ্ন কণ্ঠস্বর। সৌহার্দ্য, আমি কালকে হাসপাতালের পার্কিং ফুটেজ ভালোভাবে চেক করেছি, তবে সেখানে তুই বের হওয়ার আধা ঘন্টা আগের ফুটেজ মিসিং। সৌহার্দ্য এক মুহূর্তের জন্য স্থির হয়ে ভাবলো ফোনের ওপাশ থেকে আসা চাঞ্চল্যকর তথ্যটা হজম করে সে শান্ত গলায় বলল,
আমার আইডিয়া তাহলে সঠিক, কেউ প্ল্যান করে করছে সবটা। ফারিস উদ্বিগ্ন কণ্ঠে পাল্টা প্রশ্ন করল। হঠাৎ তোকে মারতে চাইছে কেন? এতদিন তো তোর ক্ষতি করার মতো কিছু করেনি। তাদের টার্গেট শুধু হৃদিকে আলাদা করা ছিল। সৌহার্দ্য অনেকক্ষণ ভেবে নিয়ে শান্ত গলায় জবাব দিল। ওরা বলছে গেছে, আমার থেকে ওকে চালানো সম্ভব না। আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে, ওই ভিডিও এখন ওদের জন্য ভ্যালুহীন হয়ে গেছে। ফারিস দীর্ঘশ্বাস ফেলে সৌহার্দ্যর কথায় সায় দিয়ে বলল। হ্যাঁ, ওকে, তুই সাবধানে থাক ভাই। বাড়ির ভেতরের সাপটাকে আপাতত খুঁজে বের করা বেশি জরুরি হয়ে গেছে। ফারিসের সাথে কথা শেষ করে সৌহার্দ্য ফোনটা রাখলো। মাথার ভেতর জমানো হাজারো দুশ্চিন্তার জটগুলো এক নিমিষেই ঝেড়ে ফেলে দিয়ে সে আবারও রোগীর দিকে মনোযোগ দিল। কালো স্যুট পরে পায়ের উপর পা তুলে সোফায় বসে আছে মাঝবয়সী এক লোক। চোখে মুখে তার ধূর্ততার ছাপ। তার ঠিক সামনেই রাগে ফুঁসছে এক যুবক। রাগে তার চোখ মুখ লাল হয়ে উঠেছে, যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়তে চাইছে সে কিছুক্ষণ নীরবতার পর যুবকটি গর্জে উঠল। কতবার বলা হয়েছে আপনাদের সৌহার্দ্যর কোনো ক্ষতি করা যাবে না, তাহলে কেন এমন করলেন? উত্তর দিন, ড্যামিট। মাঝবয়সী লোকটি কিচ্ছু বলার আগেই আরেকজন যুবক ঘরে ঢুকে শীতল গলায় বলে উঠল। আমি করিয়েছি এসব। ওই মাদারবোর্ড বেশি বেড়ে গেছে, ওকে মর। কথা শেষ হওয়ার আগেই প্রথম যুবকটি বিদ্যুৎ বেগে গতিতে এগিয়ে এসে তার কলারটা চেপে চেপে হিসিয়ে বলা। আমার ভাইকে নিয়ে একটা বাজে কথা বললে তোর জিপ টেনে ছিঁড়ে নেব বাস্টার্ড। সামনে বসা মাঝবয়সী লোকটি হাতের ইশারায় ওদের থামিয়ে দিয়ে শীতল স্বরে বলল। থামবে তোমরা? আর কি ভাই ভাই লাগিয়েছে? তোমার ওই বেয়াদব ভাই যদি জানে তুমি এত অপকর্ম করো, তবে কি তোমাকে ছেড়ে দিবে? আর তোমার বাবার সঙ্গে আমি কথা বলেছি, উনি স্পষ্ট বলেছেন নিজেদের বাঁচার জন্য দরকার পড়লে সৌহার্দ্যকে মরতে হবে। সৌহার্দ্যর হাতে অনেক প্রমাণ চলে গেছে। এই দুরন্দর ছেলেকে বাঁচিয়ে রাখলে আমাদের বরবাদ হতে সময় লাগবে না। আর ওই এমপির বাচ্চা তো একটা বদের হাড্ডি, সেটার একটা ব্যবস্থা দ্রুত করতে হবে। আমাদের কোটি টাকার মাল পুলিশকে ধরিয়ে দিয়েছে। এত সব কথা আর শোনাও যেন যুবকটির বিন্দুমাত্র হেলদোল নেই। সে মাঝবয়সী লোকটির চোখের দিকে আঙুল তাক করে কঠোর স্বরে বলল। সৌহার্দ্যর গায়ে একটা ফুলের আঁচড়ও যদি লাগে, তবে আমি আমার পাপকেও ছাড়ব না। মাইন্ড ইট। বলে সে খটখট করে ঘর থেকে বেরিয়ে গেল। যুবকটি চলে যেতেই অন্য যুবকটি রাগে হিসিয়ে উঠল। ড্যাড, যেভাবে হোক আমার মিষ্টিকে চাই, অ্যান্ড এনি কস্ট। ছেলের এমন পাগলামিতে মাঝবয়সী লোকটি বিরক্ত হয়ে বলল। একটা মেয়েকে নিয়ে এমন পাগল হচ্ছ কেন? মাথায় রাখো, ওই মেয়েকে আমাদের কেন দরকার? বাবার কথায় যুবকটি যেন রাগের আগুন জ্বলে উঠল। সামনে যা পেল তাই সজোরে আছাড় দিয়ে চুরমার করে দিল। সে চিৎকার করে বলল। তোমাদের যা চাই সেটা আমি তোমাদের বুঝিয়ে দেব, কিন্তু আমার মিষ্টি যেন কোনো ক্ষতি না হয়। ওর কিছু হলে আমি সব ধ্বংস করে দেব, আগুন জ্বালিয়ে দেবো তোমার এই সাম্রাজ্যের মধ্যে। আর ওই সৌহার্দ্য চৌধুরীকে আমি নিজের হাতে খুন করব, এত কষ্ট করে আগলে রাখা আমার পাখিকে আমার কাছ থেকে ছিনে নেওয়ার জন্য। বলে সে রাগী পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। সকাল থেকে রিবা বোধহয় হাজারবার ফোন করেছে ফারিসকে। প্রতিবারই ওপাশ থেকে বেশে এসেছে সেই পরিচিত ভিজিটন। দরজার বাত ভেঙে যাচ্ছিল রিবার। রাগে ফুঁসতে ফুঁসতে এ পর্যায়ে বিড়বিড় করে উঠল। নির্লজ্জ এমপি, কার সঙ্গে এত কথা বলছেন আপনি বউ রেখে? বলতে বলতে আরও একবার কল করে দিল সে। এবার রিং হওয়ার সাথে সাথে ওপাশ থেকে ভেসে এলো ফারিসের গমগমে কণ্ঠস্বর। কি চাই তোর? শ্বশুরের বেয়াদব মেয়ে, এমন জ্বালিয়ে মারছিস কেন? কাজ করতে দিবি না আমাকে? এইসব ধমকে বিচলিত হওয়ার পাশই নয়। রাগে তার শরীর কাঁপছে, ছনছনে গলায় বলে উঠল। একটু রাগ দেখিয়েছি বলে পরকীয়া শুরু করে দিয়েছেন ফারিস ভাই? এতক্ষণ কার সাথে কথা বলছিলেন? ওপাশ থেকে ফারিস যেন কি কর্তব্য বিমূঢ়। সকাল থেকে ফাইল আর মিটিংয়ের চাপে নিঃশ্বাস ফেলার সুযোগ নেই। আর এই মেয়ে তাকে কিনা বলছে পরকীয়া করছে। প্রচণ্ড মেজাজ খারাপ করে ফারিস গর্জে উঠল। পকেট সাইজের ঝড়, তোর বাপের সঙ্গে পরকিয়া করছি। শ্বশুরের বেয়াদব মেয়ে, উল্টাপাল্টা এলিগেশন দিলে থাপ্পড় মেরে ফোকলা দাঁত ফেলে দেব। রিবা মুহূর্তেই কাঁদো কাঁদো মুখ বানিয়ে ফেলল। এমপিরা চরিত্রহীন হয়, আমি জানি, একদম বিশ্বাস করি আপনাকে আমি। ফারিস যেন রাগে ফেটে পড়ার অপেক্ষায় ছিল, তাদের দত চেপে বললাম। অভদ্র শ্বশুরের বেয়াদব মেয়ে,
তোকে একবার হাতের কাছে পাই, তারপর চরিত্রহীনের ডেফিনেশন বুঝিয়ে দেবো আমি। বলে ঠাস করে ফোনটা কেটে দিল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রিবা একটা ভেঙচি কাটলো, রাগে গজগজ করতে করতে বলল, বুইরা এমপি আমার মতো একটা পিচি মেয়েকে জোর করে বিয়ে করে এখন আবার ভাব দেখাচ্ছে। একদম বাল্যবিবাহের মামলা ঠুকে দিব। জনসভায় দাঁড়িয়ে বাল্যবিবাহর বিরুদ্ধে ভাষণ দে, আর এদিকে নিজে বাল্যবিবাহ করে বসে আছে। নিজের উপর অভিমান আর ফারিসের উপর রাগে ধূপধাপ পা ফেলে রিবা রুমের ভিতর ঢুকে গেল। রাত প্রায় 9টা। সৌহার্দ্যর ফ্ল্যাটের সোফায় গা এলিয়ে টিভি দেখছে রিধি। আজ সকাল থেকে মনটা ভীষণ অস্থির। সৌহার্দ্য হাসপাতালে যাওয়ার সময় তাকে এইখানে রেখে গেছে। ট্রান্সফারের কারণে রিধির কলেজ এখন বন্ধ। একা একা সময় কাটানো যে কতটা দুর্বিষহ তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। ওই বাসায় থাকলে তবে রিবার সাথে আড্ডাও দেওয়া যেত। সেই একঘেয়ামি কাটাতে সারাটা দিন সে এই ফ্ল্যাটটি গুছিয়েছে। সৌহার্দ্যর পছন্দের খাবারগুলো নিজ সাথে রান্না করে সাজিয়ে রেখেছে। ভেবেছিল দুপুরে হয়তো সৌহার্দ্য ফিরবে, কিন্তু ঘড়ি কাটা 9টার ঘর পার হয়ে গেল সৌহার্দ্যর কোনো সাড়া নেই। অভিমান আর উৎকণ্ঠায় অস্থির হয়ে রীতি মাত্র ফোনটা হাতে নিয়েছে কল করার জন্য। ঠিক তখনই কলিং বেলটা বেজে উঠল। দ্রুত পায়ে গিয়ে দরজা খুলতে রিধির বুকের ভেতরটা কেঁপে উঠল। সামনে দাঁড়িয়ে আছে সৌহার্দ্য, পরনে কালো শার্টটা ভিজে, থকথকে ফর্সা, মুখটা অতিরিক্ত ক্লান্তিতে ফ্যাকাশে হয়ে গেছে। মানুষটা কেমন বিধ্বস্ত অবস্থায় দেখে রিধির সব রাগ নিমিষে জল হয়ে গেল। সৌহার্দ্যর ক্লান্ত দৃষ্টিতে রিধির দিকে একবার তাকিয়ে নিজের মোবাইলটা আর ল্যাপটপটা তার দিকে এগিয়ে দিল। কোনো কথা না বলে ধীর পায়ে ভেতরে ঢুকে সোফায় শরীর এলিয়ে দিল সে। রিধি উদ্বিগ্ন হয়ে এগিয়ে যেতে সৌহার্দ্য পিছুকুচকি তাকালো। তার গলায় বিরক্তির সুর। গোসল করনি? সকালে বসে কেন এখনো? রিধি খানিকটা আহতই হলেও বিরক্তি নিয়ে জবাব দিল, আপনি আমাকে পোশাক আনার টাইম দিয়েছেন? সকাল থেকে ঘরটা গুছিয়ে শরীরটা ঘামে গন্ধ হয়ে যাচ্ছে, জামার জন্য গোসল করতে পারিনি আমি। সৌহার্দ্যর মেজাজ যেন এক মুহূর্তে তীর হয়ে উঠল। সে থমকের স্বরে বলে উঠল, তোমাকে এসব বাজে বাজে কাজ করতে কে বলেছে? সারাক্ষণ যে সময় এসব কাজে নষ্ট করো, সে টাইমে পড়াশোনা মনোযোগ দেওয়া যায় না? স্টুপিড। যাও রুমে যাও, কাবার্ডে তোমার সবকিছু রাখা আছে। বলে ক্লান্তিতে চোখটা বন্ধ করে নিল। রিধি অবাক হলেও সৌহার্দ্যর মেজাজের পারদ দেখে কিচ্ছু বলল না। রিধি রুমে এসে আলমারিটা খুলতেই বিস্ময়ে হতবাক হয়ে গেল। আলমারির অর্ধেক অংশ জুড়েই সারিবদ্ধভাবে ঝোলানো খানিক শাড়ি, সাধারণ সুতি থেকে শুরু করে জমকালো সিল্ক, প্রতিটাই যেন এক একটি শিল্পকর্ম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সবগুলোর রং একটাই, কলাপাতা সবুজ। শাড়ির পাশাপাশি ম্যাচিং গয়না থেকে শুরু করে আনুষঙ্গিক সব কিছুই এমন নিখুঁতভাবে গুছিয়ে রাখা হয়েছে যে রীতি চোখ কপালে উঠল। মনে মনে বিরক্তি চেপে সে ফিফির করল, পেঁচামুখো ডাক্তার আস্ত একটা কলা গাছ তুলে এনে আলমারিতে ভরে রেখেছে। এক রঙের এত শাড়ি কে পরে রে ভাই? রীতি যখন নিজের ভাবনায় মগ্ন, ঠিক তখনই সৌহার্দ্য নিজের তার নিঃশব্দে পেছনে এসে দাঁড়ালো। রীতি শরীর ঘেঁষে দাঁড়িয়ে তার কানের কাছে মুখটা নিয়ে এলো। সৌহার্দ্যের কণ্ঠস্বর এখন এক অদ্ভুত মহাচ্ছন্ন ঘোর নিয়ে ঝরে পড়লাম। পছন্দ হয়নি? সৌহার্দ্যর শরীর থেকে আসা তীব্র উষ্ণতা আর তার নিঃশ্বাস রিধির উন্মুক্ত ঘাড়ের কাছে এসে ঢেউ তুলছে। রিধি চোখ বুঝল, তার গলার স্বর কাঁপা কাঁপা শোনালো, এত সব শাড়ি কেন? এখন শাড়ি পরেই থাকতে হবে? সৌহার্দ্য রিধির আরো একটু কাছে এগিয়ে এলো। এবার তার ফিসফিসে কণ্ঠস্বর আরো গভীর, আরো প্রলুব্ধকর। শাড়ি খুলতে সহজ সুইটহার্ট। কথাটি বলে সে রিধির কানে লতিতে আলতো করে একটা কামড় বসে দ্রুত সরে গেল। রিধির নিঃশ্বাস যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। বুকের ভেতরের স্পন্দন দ্রুত আশ্রে পড়েছে, আর সর্বশরীরে এক অজানা শিরশিরানি ছড়িয়ে পড়েছে। লজ্জায় রীতির শ্যামবর্ণের মুখটা যেন রক্তিম বর্ণ ধারণ করলো। সে এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। আর সৌহার্দ্য একটু দূরে দাঁড়িয়ে শিকারী দৃষ্টিতে ছোঁচ কামড়ে দাঁড়িয়ে তার বউকে পর্যবেক্ষণ করছে। রীতি অস্বস্তি আর উত্তেজনায় দ্রুত হাত বাড়িয়ে আলমারি থেকে একটা সুতি শাড়ি নিয়ে চেনে বাথরুমে ঢুকল। দরজাটা বন্ধ করে দেয়ালে পিঠ ঠেকিয়ে সে ফিসফিস করে উঠল, ইস, আমার এই অসভ্য ডাক্তার মোটেও সুবিধার না, একেবারে আস্তে একটা লুতুপুতু। বলে লজ্জায় সেই দুই হাতে নিজের মুখটা ঢেকে ফেলল। রীতি বাথরুমে চলে যেতে সৌহার্দ্য একটা বিরক্তি নিয়ে দরজার দিকে তাকালো। নিজের হাতগুলি খুলতে খুলতে সে ফিফির করে উঠল, স্টুপিড মহিলা, ধরা ছোঁয়ার আগিয়ে দেখি সব কাঁপুনি শুরু হয়ে যায়।
বিছানা আছোয়া হয়ে ল্যাপটপে ডুবেই ছিল সৌহার্দ্য। ঠোঁটজোড়া কামড়ে ধরে কপালে চিন্তার ভাঁজ ফেলে সে কোনো এক জটিল কাজে মগ্ন। চারপাশটা যেন তার কাছে অস্তিত্বহীন। ঠিক সেই মুহূর্তে বাথরুমের দরজা খোলার মৃদু শব্দ ভেসে এলো। সৌহার্দ্য স্বাভাবিক ভঙ্গিতে চোখ তুলল, কিন্তু পরক্ষণে তার পুরো পৃথিবী যেন থমকে গেল এক সেকেন্ডের জন্য। হৃদস্পন্দনটা বুকের ভেতর প্রচণ্ড ধাক্কা দিয়ে স্তব্ধ হয়ে গেল। তার হাত থেকে ল্যাপটপটা সশব্দে মেঝেতে আশ্রয় পড়ল, কিন্তু সেদিকে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই সৌহার্দ্যর। সে যেন এক অদ্ভুত এক ঘোর লাগা দৃষ্টি নিয়ে মন্ত্রমুগ্ধের মতো তাকে রইল সামনে দাঁড়িয়ে থাকা সেই রমণীর দিকে। নিঃশ্বাস নিতে যেন ভুলে গেছে সে।